না রে, বোধহয় আমি একাই করছি। দিদি, হ্যাঁ বল। দিদি, একটু স্টার্ট করলে ভালো হয়, আমার নেটটা একটু কম আছে তো। আমারও নেট শেষের দিকে দিদি। আচ্ছা আচ্ছা, আমি শুরুই করতে যাচ্ছিলাম। আসলে আমার একটু ওষুধ খেতে হয় তো, ওটার জন্য একটু খেয়ে নিয়ে ওষুধ খেতে হয়। ঠিক আছে, খাও খাও। যাই হোক, আমি শুরু করছি এমনি। তোদের লাস্ট দিন তো হচ্ছে কি, তোর মিওসিস মাইটোসিস এগুলো পর্যন্ত পড়ালাম, তাই তো? আজকে সেল সাইকেল পড়ানোর কথা ছিল, রাইট? এবার কোষ চক্রটা কি, আমি আগে যে কোষ চক্র কাকে বলে কিনা, যখন কোষ বিভাজনের পর থেকে যে নতুন কোষটা তৈরি হলো, সেটার তো বৃদ্ধি হয়, ওটা আরো বিভিন্ন কিছু ওই সঞ্চয় করে, ওর আবার পুনরায় কোষ বিভাজনের জন্য তৈরি। কারণ আমরা তো জানি এগুলো তো চেইন হিসেবে চলতে থাকে না, একটা কোষ থেকে বিভাজিত হয় আরো দুটো কোষ, ওইগুলো আবার বিভাজিত হয় আরো নতুন নতুন কোষ তৈরি করছে। তো এই যে মাঝখানের সময়টুকু ওরা তো আর সঙ্গে সঙ্গে এরকম করে না যে একটা কোষ থেকে আরেকটা কোষ বিভাজিত হলো এবং সঙ্গে সঙ্গে আরেকটা কোষ ওই যে কোষগুলো নতুন তৈরি হলো, তার সেটা আমাদের ক্ষেত্রেও আমরা জন্ম নিই, মানে মা আমাদেরকে জন্ম দেয়, তারপরে আমরা বড় হই, একটা সময় আসে, তারপরে আবার আমরা আমাদের থেকে নতুন অপত্য বা নতুন সন্তানদের জন্ম দিই, তাই কি না?
একটা নির্দিষ্ট সময়ের পর তার জন্য আমাদেরকে তৈরি হতে হয়। সেরকমই কোষেদের ক্ষেত্রেও একই রকম যে একটা নির্দিষ্ট সময় পর মানে একটা ওদেরকে তৈরি হতে হবে কোষ বিভাজনের জন্য, ওদের বৃদ্ধি হতে হবে, আমরা বড় হই, ওর কোষরাও বড় হয়। এই যে যে এই সময় কালটা এক নতুন অপত্য কোষ সৃষ্টির সময় থেকে সেই অপত্য কোষের বৃদ্ধি এবং পুনরায় বিভাজিত হওয়ার মানে যে কোষ বিভাজনে অংশ নেওয়ার যে মধ্যেকার যে পুরো সময়টা, পুরো সময়কালটা, যেই ধারাবাহিক পর্যায়গুলোর মাধ্যমে এই জিনিসটা হয়, এই যে এই চক্রাকারে আবর্তন, একবার জন্ম নিচ্ছে, মানে কোষ বিভাজিত হয়ে জন্ম নিচ্ছে, আবার বড় হচ্ছে, কোষ বিভাজিত হচ্ছে, আবার ওখান থেকে এই যে চক্রাকার আবর্তন, এই যে একটা কি বলবো চক্র, এই একটা যে বিভিন্ন জীবন, আমরা আমরা জীবনকেও চক্র বলি, জীবন চক্র, এই যে পুরো সময়টা এটাকেই বলা হয় কোষ চক্র বা কোষ পর্যায়কাল। হুম। এবার কোষেদের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে অনেক কয়েকটা ধাপে হয়। আম, যে প্রধানত এইটাকে দুটা ভাগে ভাগ করা যায়। একটা তো হচ্ছে গিয়ে তোর কোষ বিভাজন দশা, যখন আর কি কোষটা বিভাজিত হচ্ছে সেইটা একটা। তার আগে, এটা তার আগে যেই সময়টা যেই সময়টা হতো এই সময়টাকে বলা হয় ইন্টারফেস দশা। হ্যাঁ, এবারে ইন্টারফেস দশাকে আবার আরো চার ভাগে ভাগ করা যায় জেনারেলি। আরেকটা দশাও আছে যেটা G0 দশা। ওটা সব কোষে হয়, আবার কোনো কোনো কোষে হয় না। যাই হোক, এই যে পুরো ইন্টারফেস আর কোষ বিভাজন দশা, এই দুটো দশা মিলে কোষচক্র। আর এই ইন্টারফেসটা হচ্ছে গিয়ে আরো বেশ কয়েকটা মানে দশার সমাহার। প্রথমে হচ্ছে গিয়ে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে G1 দশা, অর্থাৎ প্রথম বৃদ্ধি মানে গ্রোথ ওয়ান। এগুলোর মানে কি? গ্রোথ ওয়ান, এখানে প্রথম বৃদ্ধি হচ্ছে, প্রথম বৃদ্ধি দশা বলা হয় এটাকে। আবার সরি, ইন্টারফেস এর বাংলাটা বলতে চাইলাম, ইন্টারফেস মানে হচ্ছে গিয়ে দুটো ফেজের মধ্যে, মানে দুটো জিনিসের মধ্যবর্তী একটা ফেজ, যেটাকে বলা হয় ইন্টারফেস। হ্যাঁ, মানে দুটো আলাদা বা একই ধরনের ফেজের মধ্যে যেই সময়কালটা, সেইটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। এখান থেকে আরেক কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টাকে আমরা বোঝাচ্ছি এখানে ইন্টারফেজ বলতে। তার মানে এটার মানেটা ঠিকঠাক আমরা বোঝা যাচ্ছে। আর এই সময়টাতে কি হয়, কোষের বৃদ্ধি এবং কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত পদার্থ, সেগুলোর সংশ্লেষ, এই দুটো জিনিস এই সময়টাতে ঘটে। কিন্তু এগুলো এক এক কিছু কিছু দশার মাধ্যমে। প্রথমে G1 দশা, একটা মানে বললাম যে প্রথম বৃদ্ধি দশা বা গ্রোথ লেখায় G1, তাই কিনা? বইয়ে তোরা আশা করি বই সবার সামনে আছে, বইয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস কিভাবে লেখা আছে। G1 দশা হলো, তারপরে এই মানে এই দশাটাতে কি হয়, এই দশাটাতে বৃদ্ধি ঘটে। কি, যে তার পরের যে দশাটা আছে, ঠিক তার পরের দশাকে বলা হয় এস দশা বা সংশ্লেষ দশা। মানে হচ্ছে গিয়ে সংশ্লেষের মানে কি বলবো, এই এই যে সময়টাতে সবকিছু তৈরি হয়। হ্যাঁ, তো যাই হোক, এই যে এই এস দশা অন্য যে যা যা জিনিস প্রয়োজনীয় তা হচ্ছে গিয়ে G1 দশাতে সংগঠিত হয়। মানে যেরকম এখানে লেখা আছে যে মানে এস দশার প্রয়োজনীয় প্রোটিন, প্রোটিন সাংগঠনিক প্রোটিন ও আরএনএ সংশ্লেষিত হয় কোথায়? G1 দশায়। আর কি, যে কোষীয় অঙ্গাণুগুলো, অপত্য কোষের যে বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো, সেগুলোরও সংখ্যা বৃদ্ধি ঘটে এবং তারা আরো সুদৃঢ়ভাবে গঠিত হয়। হলো, এটা হচ্ছে গিয়ে G1 দশা। জি, এবার তারপরেই আসে কি এস দশা বা সংশ্লেষ দশা। এইটাতে কি হয়, এই দশাতে ডিএনএ মানে যে আগের যে প্রোটিন, সাংগঠনিক প্রোটিন, আরএনএ, এগুলো যে সংগৃহীত হয়েছিল, এগুলো যে সংশ্লেষিত হয়েছিল G1 দশাতে, সেগুলোর সাহায্যে এখানে কি হয়, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। আমি আগের দিনই বলছিলাম ডিএনএ প্রতিলিপিকরণ মানে আমাদের প্রত্যেকের ডিএনএ এক ইউনিক রকম, কারোর সাথে কারো কোনো মিল নাই। এরা ওদেরকে একই রকম ভাবেই হতে হয়। এই যে ডিএনএ, একটা ডিএনএ থেকে তার ঠিক সেম রকম আরেকটা ডিএনএ তৈরি হওয়া,
এই যে ঘটনাটাকে এটাকে বলা হয় ডিএনএ প্রতিলিপিকরণ। এইটা কখন ঘটে কিনা ইন্টারফেস দশার এস দশায় বা সংশ্লেষ দশায় এই পুরো ঘটনাটা ঘটে। এই সময় আরেকটাও জিনিস হয় যে আমরা আগে পড়ছিলাম হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনও এই সময়ে সংশ্লেষিত হয়। গেল। তারপরে G2 দশা বা গ্রোথ 2 দশা, সেই জন্য গ্রোথ G2 বলা আছে। গ্রোথ 2 দশাতে এখানেও কিছু মানে বৃদ্ধি ঘটে, এখানে কিছু সামান্য পরিমাণে প্রোটিন, নন হিস্টোন প্রোটিনের সংশ্লেষ হয় এই সময়টাতে, আরএনএ এর সংশ্লেষ হয়। আর কি যেরকম G1 দশাতেও ছিল, কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রেও। ঠিক আছে, এরকম এইগুলোও চললো। আরেকটা দশা আছে, সেটাকে বলা হয় G0 দশা। G0টা যেই সময়টাতে মানে কোনো কিছু চলে না, মানে সেই সময়টাতে কোষচক্র একেবারে মানে পুরোপুরি বন্ধ থাকে, কোষের কিচ্ছু পরিবর্তন হয় না, না কোষ বিভাজিত হয় না কোষের বৃদ্ধি ঘটে, এই সময়টাকে বলা হয় G0 দশা। সেই সময় সমস্ত কোষের বিপাকীয় পরিবর্তন, সমস্ত কিছু বন্ধ থাকে। ঠিক আছে, এই যেরকম মানে আমরাও একটা টাইম পরে আর তো আমরা বড় হই না, না? মানে আমাদের মানে আমরা মানুষরা একটা সময় পরে সবাই কি হই, থেমে যায়, আমাদের আর বৃদ্ধি ঘটে না। আমরা ছোট থেকে মোটামুটি 18-20 বছর বয়স পর্যন্ত আমরা বড় হতে থাকি আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু তারপরে আর আমাদের বিশেষ তেমন পরিবর্তন, লম্বার বা এরকম ভাবে বিশেষ পরিবর্তন ঘটে না। যাই হোক, এই যে এই সময়টার পর থেকে আমাদের দেহের বেশিরভাগ কোষই এই G0 দশায় মানে প্রবেশ করে। তখন আর আমাদের কোষের কোনো বিপাকীয় আর ফাদার বিভাজিত হয় না। সেই নাহলে তো আমরা তো লম্বা হতেই থাকতাম বা মোটা হতেই থাকতাম তা তো হয় না। এবার আমরা বা মানে বাকিরা যে মোটা হয় বা রোগা হয় সেটা অন্যান্য কারণে, সেটা হচ্ছে গিয়ে কোষ বিভাজনের কারণে না। ওই সেই বাকি মোটাগুলো হচ্ছে গিয়ে কেউ যদি মোটা হয় তাহলে সেটা ফ্যাট জমে হয়, বা যদি কেউ রোগা হয়ে যায় সেটা ওই অন্য কারণে হয়, কিন্তু কোষ বিভাজনের কারণে বিশেষ এটা আর হয় না। মানে প্রায় সব 0 দশায় চলে যায় এই সময়টাতে। ঠিক আছে, হলো। এটা হচ্ছে গিয়ে ছিল পুরো ইন্টারফেস দশা। ইন্টারফেস হ্যাঁ দিদি, কি বলছিস রে? দিদি বলছিলাম 18 থেকে 20 বছরের পর কি জি হয়? G0 দশা। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ দিদি। আচ্ছা, মানে বুঝতে পারলি তো কি বলতে চাইলাম? হ্যাঁ দিদি। দিদি তুমি যে বললা ফ্যাটের কারণে মোটা হয়, তাহলে রোগা কেন হয়? রোগা হচ্ছে গিয়ে ওই তোর যেগুলো ছিল এগুলো রোগা বা মোটা, এগুলোর পেছনে না অনেক ধরনের কাজ মানে ফ্যাক্টর কাজ করে। এগুলো হচ্ছে গিয়ে কখনো স্ট্রেসের কারণে অনেক মোটাও হয়ে যায়, বিভিন্ন অসুখ বিসুখে হয়, বিভিন্ন হরমোনস এর কারণে হয়। কি থাইরয়েডের কারণে হয়? হ্যাঁ, থাইরয়েডের কারণেও হয়। ভেরি গুড, থাইরয়েড একটা বড় ফ্যাক্টর আমাদের রোগা বা মোটা হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ বল। আমি তো ছোট থেকেই রোগা, তাহলে আমারটা কি হয়েছে? ওটা ওটা তো আমরা একেকজন একেক রকম না, আমিও তেমন মোটা না, আমিও ঠিকঠাক, আমাকে রোগাও বলা যায় না মোটাও বলা যায় না, দিদি আমরা আমি ঠিক। গেছি কি? গেছি আমি 2020-তে ভালো ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে গিয়ে বসে থাকার জন্য, এক্সারসাইজ না করার জন্য, এগুলো আমাদের ফ্যাট। হ্যাঁ এগুলা কিন্তু আমরা যে ছোটবেলায় একদম কোলের ছিলাম না, ছোট বাচ্চা ছিলাম, এখন এত বড় একটা মানুষ হয়ে যাচ্ছি। তোরাও কিছুদিন পরে আর 4-5 বছরের মধ্যে একদম পূর্ণবয়স্ক মানুষের মতো চেহারা হবে তোদের। হ্যাঁ আমরা যেরকম মানে যাই হোক, তাহলে এই যে আমাদের যে পরিবর্তনটা, এগুলো মানে কোষ বিভাজনের জন্য হয়। মানে কারণ আরো কিছুদিন পর্যন্ত তোরা লম্বা বা কিছু হবি,
এই যে এই পরিবর্তনগুলো বৃদ্ধি যেটাকে বলে, মোটা বা রোগা হওয়াটাকে কিন্তু বৃদ্ধির মধ্যে ফেলে না, ঠিক আছে? বৃদ্ধি অন্যই জিনিস। ঠিক আছে। মানে যেটা যেই সময়টা পর্যন্ত আমাদের মানে কি বলবো বৃদ্ধি, তোদেরকে কিভাবে বোঝাই এটা, শুধু রোগা বা মোটা হওয়া না, আমাদের বৃদ্ধি মানে কি লম্বায় বৃদ্ধি? শুধু লম্বাতেও বৃদ্ধি না, মানে আমাদের বড় ওই যে দিদি যে যৌবন কি কৈশোর, হ্যাঁ ওই যে ওগুলো হ্যাঁ এই সময় হ্যাঁ এই সময়গুলোতে ঠিক একদম, এই যে আমরা একটা মধ্যবয়স্ক, আমাদের এই যে পরিবর্তনটা, আমরা প্রথমে শিশু ছিলাম, তারপরে মানে বালক বা বালিকা, দিদি শৈশব, তারপরে তারপরে বয়স। হুম বালক বা বালিকা, তারপরে কিশোর বা কিশোরী, তারপরে আসে হচ্ছে বয়স্ক একজন মানুষ হিসেবে পরিণত হই। হ্যাঁ এগুলো যাই হোক, এই যে আমাদের যে এই পরিবর্তনগুলো, এগুলোকে হ্যাঁ এগুলোকে বৃদ্ধি বলা হয়। আমাদের রোগা মোটা এগুলোকে বৃদ্ধি বলা হয় না। হুম কারণ কি হইতো, আমরা একজন পরিণত মানুষ হয়ে যাওয়ার পরে তারপরে কি আর আমাদের তেমন বৃদ্ধি হয়? আমরা তখন বয়স্ক হতে থাকি, আমাদের কমকে যায়, আমাদের তখন যা যা সঞ্চয় আমরা সারা জীবন ধরে করছি সেগুলো আস্তে আস্তে আমরা খরচ করতে থাকি, তাই কি না? যে আমরা মানে মানুষ যত বুড়ো হয় কি হয় তত অসমর্থ হতে থাকে না, তত মানে দুর্বল হতে থাকে। ওইটাই সারা জীবন ধরে আমরা যা যা ওই মানুষ যেগুলো যতটা জমিয়েছে তার নিজের শরীরে, সেগুলো সে ব্যয় করতে থাকে, তারপরে বৃদ্ধি ঘটে না, তখন বার্ধক্য ঘটে। তো ব্যাপার আছে, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ দিদি। হুম তো এটা গেল, কোথায় ছিলাম, কোষ চক্রে ছিলাম, সেখান থেকে কোথায় চলে আসলাম। যাই হোক, তো কোষ চক্রটা আশা করি বোঝা গেল যে কিভাবে হচ্ছে, কি জিনিস হ্যাঁ দিদি বৃত্তান্ত হলো। এবার বলছে কোষ চক্রের গুরুত্ব। কোষ চক্রের মাধ্যমে প্রথমেই যে হচ্ছে গিয়ে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো হচ্ছে গিয়ে তারপরে কোষের বৃদ্ধি ঘটে, কোষের মধ্যে সমস্ত মানে অপত্য কোষের মধ্যে সমস্ত কিছুর কোষীয় অঙ্গাণুর পরিমাণ বৃদ্ধি পায়, কোষে কোষ বস্তুর সমবন্টন মানে সমানভাবে বন্টন হয়, মানে তাই আর কি, ওই তো এরকম ভাবে কোষ এর বৃদ্ধি ঘটে। এবার কি সব কোষই সমানভাবে কোষ চক্রের অংশীদার হয় না, এটা হচ্ছে গিয়ে একটা বড় কথা। যেরকম আমাদের যে স্নায়ু কোষ, হ্যাঁ প্রাণীদের স্নায়ু কোষ একবার বড় হয়ে গেলে মানে তারপরে আর ওরা পরিণত মানে বিভাজিত হয় না। মানে আমাদের স্নায়ু কোষ আমাদের জন্মের সময় যতগুলো ছিল এখনো ঠিক ততগুলোই আছে, স্নায়ু কোষ বিভাজিত হয় না, একবার বড় হয়ে যাওয়ার পরে সেগুলো আর বিভাজিত হয় না, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ স্নায়ু কোষ সবসময় G0 দশায় থাকে, এটা মনে থাকবে তো, মানে স্নায়ু কোষ একবার পরিণত হয়ে যাওয়ার পরে সে সবসময় G0 দশাতে থাকে। এটা কিন্তু একটা উদাহরণ বই আছে। দিদি স্নায়ুকোষে সেন্ট্রোজোম থাকে না জন্য স্নায়ুকোষ বিভাজিত হয় না। ভেরি গুড, রাইট। হ্যাঁ অবশ্যই স্নায়ুকোষ থাকে না, এই সেন্ট্রোজোম থাকে না জন্য স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। সেম ভাবে আমাদের পেশি কোষও তাই, পেশি কোষও বিভাজিত হয় না। তারপরে উদ্ভিদের একটা আছে পত্ররন্ধ্রে, মানে হচ্ছে কি ওই যে তোরা স্টোমাটা পড়ছিলিস না, স্টোমাটা যে গার্ড সেল এগুলো পড়ছিলিস না, রক্ষী কোষ ছিল পাতার মধ্যে, পত্ররন্ধ্র ওটাকে স্টোমাটা বলে, ওটার মধ্যে দিয়ে জলীয় বাষ্পের মানে বা ওই যে সমস্ত গুলো পাতা হচ্ছে গিয়ে সংগ্রহ করে রান্না মানে সালোক সংশ্লেষের সময়, পড়ছিলিস না এগুলো? ক্লাস 9 তো ছিল। হ্যাঁ দিদি। হুম মানে ছিল হ্যাঁ ওখানে ছিল যে হচ্ছে গিয়ে ওই কি বলে স্টোমাটা ছিল, তারপরে ওদের রক্ষী কোষ ছিল যেগুলো পাশে,
রক্ষী কোষ এই যে গার্ড সেল গুলো মানে বা রক্ষী কোষ যেগুলো আর কি, যে কখনো খোলা রাখে কখনো বন্ধ রাখে ঠিকঠাক নির্দিষ্ট সময়ে। এই যে এটা ওই সেলগুলোর সেম, ওরাও সবসময় জিরো দশায় থাকে একবার বৃদ্ধির পরে, ওরা আর বিভাজিত হয় না। ঠিক আছে? এবার হ্যাঁ দিদি। হলো আবার আছে আরো মানে বেশিরভাগ কোষই যেরকম আমরা বড় মানে আমাদের ক্ষেত্রেই কিছু মানে কয়েকবার বিভাজিত হওয়ার পরেই আর বিভাজিত হয় না বেশিরভাগ কোষ। আবার কিছু কোষ হচ্ছে গিয়ে বিভাজিত হতে থাকে, যেরকম মানুষের পৌষ্টিকতন্ত্রের ভিতরের আবরণী কলার স্তর, বা স্তন্যপায়ীর ত্বকের বহিঃস্তকের কোষ, ওরা সারা জীবনে বিভাজিত হতে থাকে। আমাদের বাইরের স্তর মানে আমাদের দেহের বাইরের মানে একদম যে বাইরের স্তরের কোষগুলো, এগুলো সারা জীবন বিভাজিত হতে পারে। কারণ কি, যে যখন কেটে যায় বা কিছু হয় তখন ওগুলো কোষ তো নতুন কোত্থেকে আসে, ওগুলো কোষ বিভাজনের মাধ্যমেই তো আসে না। এখানে সবসময় কোষ চক্রটা সব বহিঃত্বকে। তারপরে কখনো মাঝে মাঝে দেখবি আমাদের চামড়া একটু উস্কো খুস্কো চামড়া উঠতে থাকে, হাতের পায়ের এগুলো চামড়া উঠে যায় দেখবি, ছোটবেলায় এগুলো দিদি বেশি হয়। নখের জায়গায়। হ্যাঁ দিদি, আমার হ্যাঁ তো নখের এখনো হয় মাঝে মাঝে শীতকালে। হ্যাঁ আমারও হতো আগে ছোটবেলায়, কিছুদিন আগেও হাত পায়ের চামড়া একদম মানে এই আঠা লাগিয়ে হাতের মধ্যে ইয়ের মতো করে উঠিয়ে দিলে যেরকম হয় না, হ্যাঁ ওরকমই হয়। ওরকম হতো। এখন অনেকদিন হয় না, যাই হোক। এই যে এগুলো তাহলে কি বসছে, কোষ বিভাজিত হচ্ছে, তার মানে আমাদের বহিঃস্তকে সবসময় কোষ চক্রটা চলতে থাকে, এটা কখনো থামে না, এটা সারা জীবন। আর আর কি ওই স্নায়ু কোষ হচ্ছে গিয়ে কখন মানে একবার পরিণত হওয়ার পরে আর বিভাজিত হয় না। আর কিছু আছে যেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিভাজিত হয়, এবং তারপরে আমাদের যেরকম আমাদের বেশিরভাগ দেহকোষ মানে আমরা একটা নির্দিষ্ট, শুরুতে বলছিলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের বৃদ্ধি ঘটে, তারপরে সেটা থেমে যায়, তাই কি না? তারপরে আমাদের এই দেখ ৩ রকমের কোষের বিভাজনের উদাহরণ পাওয়া গেল, যে কোনোদিনই বিভাজিত হয় না, যে কিছু সময় পর্যন্ত বিভাজিত হয় তারপরে থেমে যায়, আবার কিছু আছে যারা সারা জীবন ধরেই বিভাজিত হতে থাকে। দিদি জি বলছিলাম কি, যে পৌষ্টিকতন্ত্রে কি বললে তুমি একবার বলবে? আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে পৌষ্টিকতন্ত্রের ভিতরের আবরণী কলার স্তর। মানে আমাদের পৌষ্টিকতন্ত্র কি, আমাদের এই যে মুখ, তারপরে খাদ্য নালী, বৃহদান্ত্র, এইগুলোকে সম্পূর্ণ প্লীহা, এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের কি এই পৌষ্টিকতন্ত্রের অংশ। পুষ্টিকতন্ত্র। রাইট, ভেরি গুড। এগুলো আমাদের পুরোটাই পৌষ্টিকতন্ত্রের অংশ। এই পৌষ্টিকতন্ত্রের ভেতরের যে মানে ধর পাকস্থলীর ভেতরের যে হচ্ছে গিয়ে আবরণী কলা, আমাদের দেহে কলা মানে টিস্যু বা কলা অনেক ধরনের আছে, এগুলো বোধহয় গত বছর পড়ছিস নাকি, আমার মনে পড়ছে না ঠিক। হ্যাঁ এই দিদি, আবরণী কলা, হ্যাঁ দিদি যোগ কলা। করেছি। হ্যাঁ দিদি গুড। ভাজক কলা, যোগ কলা, আবরণী কলা, গুড। হ্যাঁ। এগুলো ছিল। তাই সেই যে আবরণী কলার যে স্তর, সেখানে যে কোষগুলো আছে সেগুলো সারা জীবন ওরা বিভাজিত হতে থাকে। ঠিক আছে? ঠিক আছে দিদি। বর্ণালী কিছু বলবি? না দিদি, ঠিক আছে। হ্যালো, এবার কোষচক্রের নিয়ন্ত্রণ। আমরা কোষচক্রের উদাহরণ পড়লাম, এবার কোষচক্রের নিয়ন্ত্রণটা কিভাবে হয় বলছে, যে কোষচক্রের ভিতরে মানে কোষচক্রের বিভিন্ন দশাগুলি নিয়ন্ত্রিত হয় বিভিন্ন প্রোটিন ও উৎসেচক দ্বারা, মানে বিভিন্ন প্রোটিন আর এনজাইম বা উৎসেচক দ্বারা। যেরকম একটা আছে কাইনেজ উৎসেচক আর সাইক্লিন প্রোটিন। হ্যাঁ, এগুলো আমাদের কোষচক্র নিয়ন্ত্রণে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এদের মধ্যে কি থাকে, কোষ মানে বৃদ্ধি সেগুলো এই উপস্থিত থাকে। হ্যাঁ, এগুলো একটা সময় পর্যন্ত সক্রিয় থাকে, তারপরে আবার সক্রিয় মানে এগুলো হচ্ছে গিয়ে ধ্বংস হয়। মানে
তার মানে যখন এগুলো ধ্বংস হয়ে যায় তখন কোষচক্রটা থেমে যায়। আম মানে হচ্ছে গিয়ে এটা বলতে পারিস মানে এরা না নিজেদের মধ্যে কিরকম হয় বলতো, সাইক্লিন প্রোটিনের উপস্থিতিতে কাইনেজ সক্রিয় হয়, কাইনেজ উৎসেচক আর সাইক্লিন প্রোটিন এটা কি করে, এবার কি করে সাইক্লিন প্রোটিন যতক্ষণ আছে, হ্যাঁ, মানে উপস্থিতিতে কাইনেজ সক্রিয় হচ্ছে, এবার আবার এর যদি কাইনেজ বেশি সক্রিয় হয়ে যায় তখন সাইক্লিন প্রোটিন আবার ধ্বংস হয়ে যায়। মানে একটা ব্যালেন্সে থাকে এরা সব সময়, সেই জন্য এরা শেষ হয়, এবার শেষ হলে পরে তখন হচ্ছে গিয়ে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, বন্ধ হয় না, তখন যা কিছু হতে পারে, কোষ বিভাজন বন্ধ হয়ে যেতে পারে, বেশি অবিভাজন হয়ে যেতে পারে, মানে একটা নিয়ন্ত্রিত ব্যাপার হয়ে যেতে পারে। একটা বড় উদাহরণ কি বলতে, এটা যদি কোনো কারণে এই যে সাম্যটা, এই দুটো যে যে বস্তু, এই যে দুটো উপাদান, এই দুটো উপাদানের মধ্যে যদি কোনো মানে সাম্যের এই যে যদি বিঘ্ন ঘটে, মানে কোনো যদি এদিক ওদিক ঘটে, তাহলে ক্যান্সারের সম্ভাবনা থাকে। কিভাবে? কখনো কখনো দেখা মানে এরকম হয় যে কখনো যদি অনিয়ন্ত্রিত ভাবে বিভাজন শুরু হয়, মানে ধর খুব বেশি বিভাজিত হতে থাকে, হ্যাঁ, কোষ বিভাজন অনিয়ন্ত্রিত ভাবে হতে থাকে। কি রে দিদি, মানে কি বর্ণালী কি বলছিস রে? দিদি দিদি তুমি একটু জোরে বলো না, একটু শুনতে অসুবিধা হচ্ছে। জোরে বলবো মানে কি ধীরে? দিদি সাউন্ডটা জোরে। আচ্ছা, দিদি জোরে জোরে মানে ভলিউম। হ্যাঁ দিদি শোনা যাচ্ছে না গলায়। বর্ণালী কি বলছে রে? ঠিক আছে, পরে একটু জোরে। ঠিক আছে। থ্যাংক ইউ দিদি। কি কাজ আছে বল? বাবা একটু ডাকছে এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক। তো যেটা বলছিলাম যে এই কি হয়, ধর যদি মানে এদের মধ্যে মানে বিঘ্নিত হয় যে উপাদানগুলোর সাম্য, তাহলে কি হতে পারে, একটা সময় আসতে পারে যখন বারবার বিভাজিত মানে একই জায়গার কোষ মানে অনিয়ন্ত্রিত ভাবে, মানে মানে যেরকম হয় আমরা বাচ্চাদেরকে যদি ছেড়ে দিই, ওরা ভীষণ রকম ভাবে চঞ্চল হয়ে যায়, চঞ্চল বাচ্চাদেরকে যদি ছেড়ে দিই ভাঙচুর করতে থাকে, মানে এরকম বেশি জোরে দৌড়ায় আরো দৌড়াদৌড়ি করতে থাকে, সেরকমই বেশি কোষ বিভাজন হচ্ছে, মানে হয়ে যাচ্ছে একই জায়গায়। এবার একটা তো লিমিটের মধ্যে হওয়া উচিত না, এই যে বারবার যে একই জায়গায় এরকম ভাবে বিভাজন হয়ে পড়ে তখনই টিউমার হয়। হ্যাঁ, টিউমারের কিন্তু কারণ এটা, তখন টিউমার হয়। ওকে দিদি। এবার এই টিউমারও যদি ওখান থেকেও যদি আরো বারবার এরকম বিভাজিত হতে পারে, তখন এক সময় কি হয়, ম্যালিগনেন্ট হয়ে যায়। হ্যাঁ, সেইখানকার কোষগুলো, এই ম্যালিগনেন্সি মানে কি, ম্যালিগনেন্ট বা ম্যালিগনেন্সি এটার মানে হচ্ছে গিয়ে ওই ওখানকার যে কোষগুলো যেগুলোর মানে ওই উপাদানগুলো অনিয়ন্ত্রিত ভাবে আছে, মানে যেখানে ঠিকঠাক ভাবে ওরা সাম্যতে নাই, সেই কোষগুলো কি হয় তখন দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললি কোয়েল? দিদি ম্যালিগনেন্ট মানে কি ক্ষতিকর? হ্যাঁ, ম্যালিগনেন্ট মানে অবশ্যই ম্যালিগনেন্ট মানে কি ক্ষতিকর? হ্যাঁ, ম্যালিগনেন্ট মানে ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। কিন্তু এই মানে এখানে তো এটা তো আক্ষরিক মানে হলো, এবারে ম্যালিগনেন্ট শব্দটা এখানে অন্য কারণেই বলা হচ্ছে, যে কি হয় বলতো, ম্যালিগনেন্ট তখন বলা হয় কোনো কোষকে, বা ক্ষতিকর তখন বলা হয় তখন যখন এই যে এই কোষগুলো যেগুলোর মধ্যে এই কাইনেজ আর সাইক্লিনের মধ্যে সাম্যটা বজায় নেই, এরা মানে বিঘ্নিত হচ্ছে, তখন কি করছে, তখন কি হয় যে ওই ওরা মানে একে তো খুব বেশি ভাবে বৃদ্ধি হচ্ছে, তারপরে টিউমার হচ্ছে, তারপরে যখন আরো বেশি বৃদ্ধি হয় ওখানে আর রাখতে পারে না, তখন এক সময় সেটা রক্ত বা বিভিন্ন আমাদের যে দেহ রসগুলো আছে সেগুলোর মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ওরা বাহিত হয়ে যায় সেই রক্তের মাধ্যমে বা মানে বিভিন্ন আমাদের দেহের দেহরসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়ে যায়, এবং যেখানে গিয়ে পৌঁছায় সেইখানকার কোষ সংক্রমিত করে
এই যে সারা দেহে যে এরকম ভাবে ছড়িয়ে যাওয়া কোষের যখন একটা জায়গা থেকে এইটাকে বলা হয় ম্যালিগনেন্ট, তখন সেই কোষকে বলা হয় ম্যালিগনেন্ট। সেখানে গিয়ে ওরা আরো কোষকে সংক্রামিত করে, এরকম ভাবে সারা দেহে আস্তে আস্তে এরকম হতে থাকে, এবং এই যে এই পর্যায়টা এটাকেই আমরা বলি ক্যান্সার। ঠিক আছে? দিদি হুম। ওই যে তোমার বইয়ে যে ওই যে ওষুধ- নিয়ন্ত্রণটা আছে না, ওটা একটু হচ্ছে গ্রুপে পাঠিয়ে দিও তো। আমার বইটাতে নেই নিয়ন্ত্রণ, আচ্ছা ঠিক আছে, গুরুত্ব ঠিক প্রযুক্তি আছে। আছে। হুম, নায়িকা ঠিক আছে। মানে কোষচক্রে হলো তোমার ওই যে বইটা তুমি তো চক্রে মানে পাঠিয়ে দিও। করে যাই। ঠিক আছে, দাঁড়া। ক্লাসের পরে পাঠিয়ে দিও, এখন পাঠাতে হবে না। এখন পাঠাবো না, আমি একটা জিনিস দেখছি, দাঁড়া। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে গেল কোষচক্রের নিয়ন্ত্রণের মূল ভূমিকা কে নেয়, কারা নেয়? এই কাইনেজ উৎসেচক আর সাইক্লিন প্রোটিন। নাম দুটো মনে রাখবি কিন্তু, আমি ছবি পাঠিয়ে দেবো, চিন্তা করিস না। আরেকবার বলে দিদি, আরেকবার শুনতে পেলাম না ঠিক করে। কাইনেজ উৎসেচক, হ্যাঁ, কাইনেজ উৎসেচক আর সাইক্লিন প্রোটিন। দাঁড়া আমি ছবিটা পাঠিয়ে দিই। আচ্ছা আমার হোয়াটসঅ্যাপের ক্যামেরাটার যে কি হয়েছে বুঝতে পারি না, কেমন যেন একটা হয়েছে। পেয়েছিস সবাই? হ্যাঁ দিদি। হ্যাঁ দি পেয়েছি হ্যাঁ দিদি। পেয়েছি। গুড। যাই হোক, হলো এই কোষ চক্রের নিয়ন্ত্রণ গেল। এরপরে হচ্ছে গিয়ে যেটা পড়বো, আমরা তো ইন্টারফেস দশা সম্পর্কে জানলাম। এরপরে হচ্ছে এই কোষ বিভাজন দশাকে না ভালো ভাষায় একটা বলা হয় কি বলতো, মাইটোটিক ফেজ। মানে যেহেতু এই মানে এটা মাইটোসিস কোষ বিভাজনের মানে মেইন মানে শুরু হয়, মানে তুই কোষ বিভাজন অ্যামাইটোসিসের ক্ষেত্রে তো আলাদা। অ্যামাইটোসিসের ক্ষেত্রে জাস্ট আমি আগের দিন দেখাচ্ছিলাম মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে নিউক্লিয়াস সুদ্ধা, কিন্তু মাইটোসিস আর মিওসিস দুটার ক্ষেত্রেই, মাইটোসিস তো মাইটোসিসই, আর মিওসিসের ক্ষেত্রেও প্রথমে মাইটোসিস হয়, তারপরে মিওসিসের নিজস্ব যে আমি আগেই বলছিলাম প্রথমে একটা থেকে দুটা হয়, তারপরে দুটা থেকে চারটা হয়। প্রথমে তার মানে ওখানে প্রথমে মাইটোসিসই হয়। সেই জন্য এই কোষ বিভাজন দশাকে না ভালো ভাষায় মাইটোটিক ফেজ বা মাইটোসিস দশাও বলা হয়। মাইটোটিক দশাও বলা হয়। ঠিক আছে? তো এখানে এবার এবার হচ্ছে গিয়ে তো আমরা এই কোষ বিভাজনটা পড়বো। প্রথমে মাইটোসিসটা কিভাবে হচ্ছে। মাইটোসিস যে দশাটা মানে মাইটোসিস পদ্ধতি, সেটা দুইটা ভাগে ভাগ হয়, মানে সেই দুটা পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে গিয়ে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। এবার ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে গিয়ে যখন মানে ক্যারিওকাইনেসিস মানে যেই দশাতে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। কারণ ক্যারিওন শব্দটার কথা মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস।
হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজন যেখানে হয় সেটাকে বলা হয় আর সাইটোকাইনেসিস হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম যেভাবে বিভাজিত হয় সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা তো মনেই থাকবে, সাইটোপ্লাজম সাইটোটা মনে থাকবে, সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস তো অবশ্যই মনে থাকবে, এটাই হচ্ছে গিয়ে মেইন, মানে এটাই 4 ভাগে বিভক্ত। এই ধাপ মানে ক্যারিওকাইনেসিসটাই 4টা পর্যায়ে হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই 4টা ভাগে হয়। কি কি ভাবে হয়? কি প্রথমেই আসে প্রোফেজ। প্রোফেজ হচ্ছে গিয়ে প্রথমে বলতে হয়, প্রোফেজ হচ্ছে গিয়ে কোষ মানে এই যে কোষ বিভাজন হচ্ছে বা ক্যারিওকাইনেসিসের সব থেকে দীর্ঘস্থায়ী দশা, এটাই সব থেকে বেশি সময় জুড়ে থাকে। প্রোফেজের সময় কি হয়, আস্তে আস্তে ওই কি হয়, ক্রোমাটিন জালিকাগুলি মানে প্রথম আমাদের কোষের মধ্যে কি থাকে, কোষের মধ্যে ক্রোমোজোম গুলো জালিকা হিসেবে থাকে না। আমরা যখন ছবি আঁকাই ক্রোমোজোমের মতোই গঠনটা আমরা পড়ছিলাম ক্রোমোজোমের, ওরকম ভাবে কি দেখি আমরা? তো ক্রোমোজোম জালিকা হিসেবে দেখি, তাই কি না? ক্রোমোজোম হ্যাঁ। জালিকা হিসেবে থাকে। তো এই প্রোফেজের সময় হতে থাকে কি, এই ক্রোমোজোম যে জালিকাগুলা, ক্রোমাটিন জালিকাগুলা, এগুলো প্যাচ খুলে এরা মানে এই ক্রোমোজোমে পরিণত হয়। মানে প্রোফেজ দশার শেষে দেখা যায় যে হচ্ছে গিয়ে আমাদের যে টোটাল 46 জোড়া ক্রোমোজোমকে আলাদা আলাদা ভাবে চেনা যাচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা ক্রোমোজোম। তো এটা হচ্ছে গিয়ে প্রথমে। হ্যাঁ বল। কোয়েল কিছু বলছিলিস? না দিদি, আমি বললাম যে ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যে হলো হলো। এবার কি হয়, তার মানে এরাও আস্তে আস্তে কি হতে থাকে, এবার ক্রোমোজোম গুলি মানে ওই সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোম গুলো ক্রোমাটিড নিয়ে যারা আর কি গঠিত, মানে ওই কি বলবো, দাঁড়া ছবি এঁকে বোঝাই। দাঁড়া, এখানে কি হয়, এই যেটা প্রাণী কোষেরটা প্রথমে দেখাই। প্রাণী কোষের মধ্যে এটা ছিল নিউক্লিয়াস, বড় হ্যাঁ এটাও হয়। প্রথম আমরা কি দেখি নরমালি, কোষের মধ্যে একটা ছোট্ট জায়গায় নিউক্লিয়াস থাকে, তাই কি না? নিউক্লিয়াসটা অনেক ছোট হয় এবং অনেক ঘন হয়। প্রোফেজ দশায় কি হয় বলতো, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে বড় হতে থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে এবং ধীরে ধীরে কোষের মাঝখানের দিকে আসতে থাকে। তাহলে কি এরকম কোষের মাঝখানের দিকে চলে আসে, হ্যাঁ নিউক্লিয়াসটা আসে। আর তারপরে কি হয়, এই ক্রোমোজোম যে জালিকাগুলো ছিল, নিউক্লিয়াস ছিল, ক্রোমোজোম জালিকাগুলো কি হয়, এগুলো একসাথে হতে মানে এগুলো ক্রোমোজোমে পরিণত হতে থাকে এরকম। মাঝখানে তোর ইয়েতে যুক্ত, এটাকে কি বলে, সেন্ট্রোমিয়ার, এরকম। এরকমও হয়। হ্যাঁ, সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড। ঠিক, সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড এরকমও হয়। এরকম ভাবে তৈরি হয় মানে। আর নিউক্লিওলাস, যে নিউক্লিওলাসটা ছিল না, নিউক্লিওলাসটা ভ্যানিশ হয়ে যায়, নিউক্লিওলাসটা ভ্যানিশ হতে থাকে। মানে প্রোফেজেরও হচ্ছে গিয়ে একটা মানে প্রোফেজটাও এতটা বড় হয় যে ওটাকে দুভাগে ভাগ করা যায়।
মানে যেখানে শুরুতে হচ্ছে গিয়ে মানে তৈরি হচ্ছে আর মানে কি বলবো অবলুপ্তি হচ্ছে, মানে এগুলো ধীরে ধীরে ঘটছে এবং শেষে গিয়ে দেখা যায় যে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের একদম অবলুপ্তি একদম নাই হয়ে গেছে, এগুলো একদম ক্রোমোজোমে পরিণত হয়েছে এগুলো। আর কি হয় আরেকটা জিনিস, নিউক্লিয় পর্দা যে সেটাও ভ্যানিশ হয়ে যায়। তাহলে সব ভ্যানিশ হয়ে গেল, থাকলো কি শুধু পড়ে এরকম প্রোফেজ দশার শেষে দেখা যায় যে এইরকম ভাবে ক্রোমোজোম গুলো আছে। আমি দুটো দিয়ে দেখাচ্ছি এখানে, হলো এরকম ভাবে আছে। আর আরেকটা হয় যে হচ্ছে গিয়ে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম তো এরকম ভাবে থাকে না, মানে বড় করে দেখলে পরে একটা গোল পাইপ মানে এরকম ভাবে থাকে, আরেকটা ঠিক তার পারপেন্ডিকুলারলি এরকম ভাবে থাকে। তোরা দেখছিস কিরকম হয় ক্রোমোজোমের, এরকম এরকম দাগ দাগ থাকে। ক্রোমোজোমের গঠন অনেক পঁচিশ, কার্টহুইল স্ট্রাকচার ছিল, বেশ সুন্দর করে ছবি টবি আঁকতে হয়, এরকম কিরকম যেন ছিল সব ভুলেও গেছি। যাই হোক, হলো এবার কি আছে মানে ক্রোমোজোমের যে ক্রোমোজোম বলছি রে, সেন্ট্রোজোমের যে দুটো মানে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল গুলো দুপাশে কোষের দুপাশে সরে যেতে থাকে এরকম ভাবে। আচ্ছা হ্যাঁ দিদি, দিদি একটু মানে সাউন্ডটা বাড়াও না, কিছু শুনতে পারছি না। আমি একদম ইয়ের মাইকের সামনে এসে বলছি রে। হ্যালো হ্যাঁ দিদি বলো। এখানে কি হয় যে সেন্ট্রিজোমের যে দুটো পার্ট সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল গুলো আস্তে আস্তে একটা আরেকটার থেকে এরকম ভাবে সরে যেতে থাকে এবং কোষের দু প্রান্তে অবস্থিত হয়। সে প্রোফেজ দশার শেষে দেখা যায় একদম দু প্রান্তে আছে। আমি ধর এইখানে ছিল, এখানে না ধরে সবই নাই হয়ে গেল। এই ধর এখানে ছিল প্রথমে সেন্ট্রোজোম, একটা সেন্ট্রোজোম আস্তে আস্তে এরকম এক ধারে সেন্ট্রিওল আর কি, সেন্ট্রিওল একটা সেন্ট্রিওল এক পাশে সরে আসলো। আর এদের থেকে অ্যাস্ট্রাল রশ্মি বেরোতে থাকে এরকম, মানে একটা রশ্মি টাইপের মানে জিনিস বের হয় এদের মধ্যে থেকে, যে এটাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। ঠিক আছে, কই গেল, তো কোষ পর্দা ছিলই, কোষটাও অ্যাকচুয়ালি আকারে কিছুটা বড় হয়। তারপরে এটা গেল প্রোফেজ দশা এগুলো হয়। আর এটা হচ্ছে গিয়ে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে হয়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, সেই জন্য ওখানে অনুনালিকা মানে মাইক্রোটিবিউলস থেকে অ্যানাস্ট্রাল রশ্মি, এগুলো যেরকম অ্যাস্ট্রাল রশ্মি আর টিবিউলস থেকে অ্যানাস্ট্রাল রশ্মি তৈরি হয়, মানে এরকম বেরোয়। ঠিক আছে, যেটাকে বেমতন্তুও বলা হয়। এটা গেল প্রোফেজ দশা। বাকি সব উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে সেমই থাকে, খালি যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না তাই সেখানে মাইক্রোটিবিউল থেকে অ্যানাস্ট্রাল রশ্মি তৈরি হয়, আর প্রাণী কোষে সেন্ট্রোজোম থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়। এটা হচ্ছে গিয়ে প্রোফেজ দশার শেষে এইরকম ভাবে কোষটাকে পাওয়া যায়। এবং ক্রোমোজোম এরকম খালি দুটো থাকে না, পুরো মানে এরকম জোড়া জোড়া, তো তাহলে এরকম 23টা এরকম থাকে, পুরো 23টা। হলো, এটা গেল হচ্ছে গিয়ে তোর প্রোফেজ। বা পূর্ববর্তী দশা, প্রো মানে পূর্ব, এরকম পূর্ববর্তী দশা প্রোফেজ হলো। তারপরে কি হচ্ছে গিয়ে অ্যানাফেজ 2 নম্বর। অ্যানাফেজে কি দেখা যায়, তখন তো কোষ
সেন্ট্রোজোম যেটা ছিল সেন্ট্রিওল গুলো এরকম দুপাশে, আর এদের মধ্যে থেকে এরকম ভাবে পুরো রশ্মি আছে। অ্যাস্ট্রাল রশ্মিগুলো আছে, আর ইয়েগুলো যে ক্রোমোজোম গুলো খান বরাবর অবস্থান করে। এটাকে বলা হয় কি বলতো, কি বলে এটাকে, দূর আমার কেন মুখে আসে না, পেটে আসে মুখে আসে, নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল এটাকে বলা হয়। যেরকম আমাদের পৃথিবীর নিরক্ষীয় একদম নিরক্ষরেখা মাঝখান দিয়ে গেছে নিরক্ষীয় অঞ্চল, এরকম এটা কোষের ক্ষেত্রেও তাই, এই মাঝখান নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল। আর এই প্রান্তগুলোকে বলা হয় মেরু। এক মেরুতে একটা সেন্ট্রিওল, আরেক মেরুতে আরেকটা সেন্ট্রিওল থাকে। আর ঠিক এই বিষুব অঞ্চল বা মেরু ওই নিরক্ষীয় অঞ্চলে এরকম ভাবে বেমতন্তুর উপরে কি বলে ক্রোমোজোম গুলো অবস্থান করে এরকম ভাবে। এটা হচ্ছে কি মেটাফেজ দশা। মেটাফেজ হচ্ছে কি একটা স্বল্পস্থায়ী দশা, এখানে খুব বেশি কিছু না। এখানে এই যে এরকম, এটা অনেকটা মাকু মানে তোরা কি জানিস মাকু কাকে বলে? না দিদি না শামুক টামুক। মাকু হচ্ছে গিয়ে এইরকম দেখতে হয়, এই যে যেটাকে হচ্ছে কি বুমেরাং বলে না, বুমেরাং কাকে বলে জানিস কি? এরকম ভাবে ছুড়ে দিলে আবার ঘুরে চলে আসে। হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ না বুমেরাং হচ্ছে কি তো এরকম মানে এরকম ভাবে এটা কাঠের বা অন্যরকম প্লাস্টিকের কিছু হয় এরকম, এটাকে এরকম ভাবে ছুড়ে দিলে পরে না ও ঘুরে আবার হাতে চলে আসে, মানে ঠিকঠাক ওটা একটু স্কিলফুলি ছুটতে লাগে, মানে ওটা এরকম ভাবে ঘুরে চলে আসে, এটা এমন ভাবে তৈরি। তো এইটাকেই এই যে বুমেরাংকেই বাংলাতে মাকু বলে। তো এই যে বেম তন্তুগুলো যে গঠিত হয়েছে, এটার আগে মানে শেপটা খানিকটা একই রকম না, এই বুমেরাং এর মতনই না, সেই জন্য এটাকে মাকু আকৃতির বলা হয়, মানে এটাকে এই আকৃতি করা হয় আর কি, মাকু আকৃতির এই বেম গঠিত হয়, দ্বিমেরুযুক্ত যেহেতু দুটা মেরু। আর কি হয়, এই ক্রোমোজোম গুলো প্রোফেজ দশাতেই তো অনেকটা ছোট আর মোটা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে প্রোফেজ দশার শেষে, এবার মেটাফেজ দশাতে এগুলো আরো ছোট আর মোটা হতে থাকে। দেখা যাচ্ছে এখানে যতটা লম্বা ছিল ততটা লম্বা আর নাই, এখানে আরো ছোট আর মোটা হতে থাকে ক্রোমোজোম গুলো। আর এই যে বেম তন্তুগুলোর সাথে কি দ্বারা যুক্ত থাকে কিনা, ওই কাইনেটোকোর সাহায্যে ওই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে এই বেমতন্তুর সাথে যুক্ত থাকে কি এই ক্রোমোজোম গুলা। হলো? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে গেল। এটা হচ্ছে কি ছিল, মুছে দি, মেটাফেজ দশা। মেটাফেজ দশা। গুড, এটা ছিল হচ্ছে গিয়ে তোর মেটাফেজ। দিদি তোমার তো অ্যানাফেজ যে এনাফেসটা হ্যাঁ পড়াবে না, এনাফেস দশা। দিদি প্রথম অ্যানাফেজ, কিন্তু দিদি মেটাফেজটা পড়াইছে। আমি শুরুতে অ্যানাফেজ বলছিলাম রে। হ্যাঁ হ্যাঁ অ্যানাফেজ দিদি। মেটাফেজই পড়ালে। আমি ভুল করে তাহলে বলছি অ্যানাফেজ, ওটা অ্যানাফেজ না, ওটা মেটাফেজ। এটা হ্যাঁ, এটা মেটাফেজ মেটাফেজ। বলছো একটা পড়াইছো করে তো। হ্যাঁ ওটাই তো আমি দেখছি। ওটা আমি ভুল করে পড়াইছি, এগুলো পরপর আসে না, প্রথমে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর এনাফেজ, তারপরে টেলোফেজ। আমি তাহলে এটা ভুল করে বল, আমার নিজেরও মনে নাই, কিন্তু এটা মেটাফেজ দশা। শুনছি। আচ্ছা, যাই হোক, তাহলে হয়তো মাঝখানে কখনো একটা গন্ডগোল বলছিলাম। আমি তো বলতেই থাকি না, দেখিসই তো কত গন্ডগোল বলতে থাকি। যাই হোক, এটা গেল মেটাফেজ দশা। মেটাফেজ দশাতে খুব একটা বেশি কিছু হয় না, এগুলোই হচ্ছে। আর কি এটা প্রফেসর মতো তো বেশি স্থায়ীও না, এটা অল্প স্থায়ী একটা দশা। এরপরে কি, এরপরে অ্যানাফেজ। এবার ঠিক বলছি, অ্যানাফেজ দশাতে
অ্যানাফেজ দশাতে হচ্ছে গিয়ে কোষ ছিল, কোষ পর্দা। আজকে আবার তোদের আর কারো ক্লাস আছে নাকি রে, নাকি আমার ক্লাস দিয়ে শেষ? হ্যাঁ আছে। না দিদি ক্লাস সাড়ে 10টার থেকে আছে তো, দিদি স্টোরি ক্লাস আছে তো। হিস্টোরি ক্লাস। হিস্ট্রি ক্লাস। ও হিস্ট্রি ক্লাস আছে, ঠিক আছে। মানে তারপরে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, ওই জন্যই আর কি, নাহলে আমার মনে থাকবে না, তারপরে আবার আগের দিনের মতো এই প্রত্যয় দাদার ক্লাসের মতো হবে, ভুলে যাবে। 10:30 থেকে দেরি আছে। আচ্ছা ঠিক আছে, 10টা 20 অব্দি প্রতিযোগী পড়াও না। তো হ্যাঁ ঠিক আছে। সেটাই তো। এখন তো ঠিক রাত, আছে। যতক্ষণ ইচ্ছা পড়াশোনা করো। ও ঘুমাতে হবে না? হ্যাঁ ঘুমাবো, দিদির কিন্তু রাতে পরে ঘুম পায় না, আর সকালে ঘুম পায়। রাতে ঘুম পায় না। কিন্তু এই অভ্যাসটা খুব একটা ভালো না রে, সকালবেলা উঠে কিন্তু পড়াতে মাঝে হবে। মাঝে এমন ভাবে কিন্তু দিদি রাতের বেলায় ঘুমায় পড়ি না যে কেউ যদি টেনে তুলেও নিয়ে যায় তাও মানে বুঝতে পারবো না। আমিও এরকম ছিলাম, মানে এখনো অনেকটাই আছি, তবু এখন মোটামুটি ঠিকঠাক হয়। যাই হোক, বাদ দে, তাড়াতাড়ি শেষ করি, নাহলে আবার দেরি হয়ে যাবে। হলো অ্যানাফেজ যেটা বলছিলাম, কোষটা আছে, কিরকম তন্তু তো ছিল। এবার কি হয় এই দশাতে, সেন্ট্রিওল গুলো তো আছেই, সেন্ট্রিওল গুলো এখানে এরকম ভাবে বেমতন্তু। এবার কি হয়, বেমতন্তু গুলো না আস্তে আস্তে এরকম ভাবে ছোট হতে থাকে, মানে ক্রোমোজোম গুলো যে আছে সেই ক্রোমোজোম গুলো বেমতন্তু বরাবর, মানে বেমতন্তু বরাবর যেই পথে বেমতন্তু প্রসারিত আছে সেই বেমতন্তু বরাবর ধীরে ধীরে মেরুর দিকে সরে আসতে থাকে, আর মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায়। এই প্রথমে কি ছিল, প্রথমে এরকম দুটো মানে নন সিস্টার ক্রোমাটিড গুলোও ছিল না একসাথে ওই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে, কিন্তু এখন নন সিস্টার ক্রোমোজোম গুলো ভাগ হয়ে যায় একটা একটা করে, এরকম ভাবে শুধু ক্রোমাটিড থাকে এরকম। দিয়ে তো উল্টো হয়ে গেল পুরো। হুম, এবার মানে এগুলো এরকম ভাবে মেরুর দিকে যেতে থাকে আস্তে আস্তে, ধীরে 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 মেরুর দিকে আসতে থাকে। আর বিশেষ কিছু পরিবর্তন হয় না এখানে আর। এই এগুলোকে মানে যে এই যে নতুন ক্রোমোজোম গুলো তৈরি হচ্ছে না, এটাকে হচ্ছে কি অপত্য ক্রোমোজোম, মানে পুরোনো ক্রোমোজোম গুলো ভেঙে নতুন করে হচ্ছে কি অপত্য ক্রোমোজোম। আর এগুলোর মানে এদের মধ্যে বিকর্ষণ ঘটে এবং এই বেমতন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে এরা হচ্ছে গিয়ে এই বেমতন্তু বরাবর চলতে থাকে। আর এই যে চলনটা, এটা যেহেতু অ্যানাফেজ দশা, আর এই দশাতে হচ্ছে গিয়ে তোর এই ক্রোমোজোম গুলো বেমতন্তুর বরাবর চলতে চলতে বিষুব অঞ্চল থেকে ধীরে ধীরে মেরুর দিকে আসে, তাই এটাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যানাফেজীয় চলন। এই যে এই চলনটা, সেটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। কোন আসেও, এটা হচ্ছে গিয়ে মেরু অঞ্চল ছিল। তো এই যে এটা অ্যানাফেজীয় চলন, আর বিশেষ কিছু না। এবার হ্যাঁ, এইখানে আর ওই বেমতন্তুর মধ্যে একটুখানি স্টেম বডি বলে একটা জিনিস আছে, সেটা তৈরি হয়। আর কি হয়, হ্যাঁ এই যে মনে পড়ছে, তাই তো বলি এখানে কিছু একটা মিস করছি। দুটো যে নতুন অপত্য ক্রোমোজোম, এদের মাঝখানেও না একটা তন্তু তৈরি হয়, ঠিক আছে? এরকম ভাবে আমি স্ট্রেটই আঁকাচ্ছি, ডট ডট দিয়ে আর আঁকাচ্ছি না, খুব বাজে হচ্ছে সেটা। এই এরকম ভাবে মাঝখানে, এদের মাঝখানে একটা তন্তুর মতো এরকম তৈরি হয়, এইগুলোকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। কি ইন্টারজোনাল, যেহেতু এই দুটো নতুন নতুন অপত্য ক্রোমোজোমের মধ্যেকার জোনের
ইন্টারজোন মানে মধ্যেকার জোনের তন্তু, সেই জন্য তন্তু। আর দিদি ক্রোমোজোমের সঙ্গে যে তন্তু লেগে থাকে ওটা ক্রোমোজোমাল তন্তু। হ্যাঁ ঠিক, এটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। এটা কি তোদের বইয়ে আছে? হ্যাঁ দিদি আছে। আচ্ছা, মানে এই যে বেমতন্তু যেটাকে আমি নর্মালি বলছি না, ওটাকেই ক্রোমোজোমাল তন্তু বলে, যেহেতু ক্রোমোজোমটা ওই পথে চলছে, ওটা বরাবর চলছে, সেটাকে ক্রোমোজোমাল তন্তু বা বেমতন্তু, ক্রোমোজোমাল বেমতন্তু সবই বলা যায়। দিদি হ্যাঁ প্রাণীকোষের মাঝখানে একটা নিরক্ষরেখাটা যে আছে তার লম্বালম্বি মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা লাইন টানা আছে দিদি, ওটাতে কেন ক্রোমোজোম থাকে না? ওটা কি কাল্পনিক? ও আরে আচ্ছা, ওটা তো ওটা হচ্ছে কি বলতো, ওটা হচ্ছে কি একটা স্পেশাল রকমের বেমতন্তু, যেটা মানে দেখ, সব তন্তুতেই যে ক্রোমোজোম থাকতে হবে তার তো কোনো মানে নাই। এরকম ধর আসলে 23টা টোটাল লাইন থাকে, হ্যাঁ তো মানে 23টা টোটাল ক্রোমোজোম থাকে। এই 23টা যে অ্যাকচুয়ালি 23টা না, টোটাল 46টাই থাকে। 46টা থাকে, তো 46টার সবগুলোকে তো হতে হবে, মানে কি বলবো, কি বলছিলাম, কোথায় ছিলাম, হ্যাঁ তার সবগুলো হয়েও, মানে সবগুলো বেমতন্তুর মধ্যে আটকিয়েও আরো কিছু বেমতন্তু বাকি রয়ে যায়, যেগুলো তার ক্রোমোজোম আটকানোর দরকার নেই, মানে আর ক্রোমোজোম নাই আটকানোর মতো যে আটকাবে। তো সেই রকম যে তন্তুগুলো থাকে, এরকম শুধু মাঝখানে না, এরকম এইগুলোর সেগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন তন্তু। কারণ কি এগুলো কোনো ভাবে বিচ্ছিন্ন নয়, যে এগুলো এই যে তন্তুগুলো বেগুনি কালারের যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো এই ক্রোমোজোম গুলো দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে না, এগুলো সরে আসছে, কিন্তু এরকম মাঝখানে আরো কিছু তন্তু থাকে যেগুলো নিরবিচ্ছিন্ন হয়ে থাকে, এগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন তন্তু, নিরবিচ্ছিন্ন বেমতন্তু। দাঁড়া, দিদি অবিচ্ছিন্ন তন্তু কি বলা হয়? হ্যাঁ অবিচ্ছিন্ন তন্তু বলে। অবিচ্ছিন্ন মানে কি, যেটা বিচ্ছিন্ন হয়নি। আর যেহেতু হচ্ছে কি ওগুলো বিচ্ছিন্ন তন্তু আর এগুলো নিরবিচ্ছিন্ন তন্তু, এরকম ভাবে ভাগ করা যায়। তাহলে দিদি শেষে ওগুলো কোথায় যায়? অবিচ্ছিন্ন তন্তুগুলো তো ইচ্ছে হয় না। না এগুলো কিছু হয় না। এবার তন্তু তো আর আলটিমেটলি থাকে না, না ওগুলো তো সবসময় মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যেরকম ভাবে নিউক্লিওলাস, ওটাও তো ফার্স্টেই প্রোফেজে যেরকম দেখলাম, আমাদের এখানে কিন্তু এই দশাগুলোর মধ্যে কোথাও নিউক্লিওলাস নেই, ইভেন কোষ পর্দাও নেই, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো একদম সাইকো একটা বেশি কাজ করছে না। তাহলে এগুলো যেরকম যেরকম ভাবে নিউক্লিয় লাস্টটা পুরো যদি ডিসঅ্যাপিয়ার হতে পারে, তো এগুলো তো ডিসঅ্যাপিয়ার হওয়ার কোনো ব্যাপারই না, এগুলো একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ভ্যানিশ একটা টাইমের পর, মানে যতক্ষণ এদের প্রয়োজন ততক্ষণে এটা থাকবে, যখন প্রয়োজন নেই তখন ভ্যানিশ হয়ে যাবে। মানে আমরা কত ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে তৈরি, আর কতটা ক্যালকুলেটেড, সমস্ত কিছু কতটা ক্যালকুলেটেড, যেরকম ভাবে তার বাইরে হয় না, তার বাইরে হলেই গন্ডগোল, অসুস্থ, বুঝছিস? হ্যাঁ হলো, এটা হচ্ছে গিয়ে গেল অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাটা পুরোপুরি বোঝা গেল? কোনো কোয়েশ্চেন? আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সব থেকে কম স্থায়ী দশা, প্রোফেজ যেরকম সব থেকে দীর্ঘস্থায়ী দশা, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম স্থায়ী দশা। আর এখানে কিন্তু খালি ক্রোমোজোম গুলো ভাগ হয় না, সেন্ট্রোমিয়ার গুলোও ভাগ হয়ে যায়, দুটি ভাগে বিভক্ত, এবং এক্স্যাক্টলি দুটো মানে সমান সংখ্যকই আর কি হয়, হলো অপত্য ক্রোমোজোম বলে এগুলোকে। আর এটা কোন দশা ছিল? এটা ছিল হচ্ছে গিয়ে, এটা অ্যানাফেজ দশা ছিল। দিদি আমাদের হিস্ট্রি ক্লাসটা না 10:40 হবে, তুমি 10:30 অবধি পড়াও। আচ্ছা ঠিক আছে, পেয়ে গেছি। আমরা সবাই আজকাল নিজেদের ক্লাস ভুলে যাচ্ছি রে, আমিও ভুলে গেছিলাম।
আমার পরপর অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে একেবারে সেই শুক্রবার থেকে। শুক্রবার, শনিবারেও ক্লাস থাকে। শনিবারে হচ্ছে গিয়ে বোধহয় তোদের থাকে না, কিন্তু শনিবারে তোদেরও থাকে। শনিবারে হচ্ছে গিয়ে তোদের বায়োলজি ক্লাস থাকে। আবার ওদিকে আমার ক্লাস হ্যাঁ 7 এরও দিদি। ক্লাস থাকে, যেটা আমার এদিন হয়নি। ওদেরটা নিতে হবে এক্সট্রা। দেখি কালকে বা পরশু নেব। যাই হোক, কোন ক্লাস? ক্লাস 7 এর ক্লাস নিই আমি আবার। তারপরে সানডেতে বোধহয় কোনো ক্লাস থাকে না, নাকি থাকে? তোদের কালকে কোনো ক্লাস নিয়েছি? সানডেতে মনে হয় আমাদের ফিজিক্যাল সায়েন্স থাকে। তোদের মানে আমার কোনো ক্লাস তো থাকে না। না, আমার কোনো ক্লাস থাকে না। আজকে এই তারপরে মানডেতে হচ্ছে গিয়ে এই তো তোদের বায়োলজি ক্লাস, ক্লাস। বায়োলজি ক্লাস থাকে। আবার হচ্ছে গিয়ে কালকে তোদের জিওগ্রাফি ক্লাস। হুম। শুক্রবারেও জিওগ্রাফি ক্লাস একদম পরপর এরকম। শুক্র, শনি, রবিটা মাঝখানে বাদ, সোম, মঙ্গল 4টা ক্লাস। না, আরে একদিনে 2টো, সেই জন্য টোটাল 5টা ক্লাস। শনিবারটাতে চাপ, 2টো ক্লাস পরপর। ভাবছি কিছু শিফট করতে হবে। তোমার গলা ব্যথা করে না এত কথা বলতে বলতে হয়? তুমি তো আমার মতন একদম। আমার মতন। আমাকে বাচাল বলে অনেকেই। আমি অনেক বেশি কথা বলি। আমাকেও তাই বলে, আমাকে সবাই বলে এত কথা তুই বলিস না, তোকে সবাই বাচাল বলবে। কিন্তু আমার তো মানে চুপ করে থাকতে পারি না। কথা বললে ভালো লাগে, কথা বলবি। তবে না, কালকে তোদের ক্লাস যেন কয়টা থেকে আছে রে? ভূগোল ক্লাস? না, এটা না। আচ্ছা, কালকে আমাদের বাড়িতে উল্টো রথ। সোজা রথের দিন তোমাদের আমি এই জন্য এবছরই হচ্ছে। ওই আমার এক ছোট ভাই একটা আছে, পুচকি একটা। ও বায়না রথ পড়ছে, নতুন নতুন পড়াশোনা করছে তো। এবার বৈষ্ণদেবীতে রথ শুনছে। রথ কি জিনিস আমারও লাগবে বলে কয়দিন আগে কলকাতা থেকে সেই ওর মেসোর কাছে আবদার, মেসো আবার আবদার মেনে কলকাতা থেকে এনে দিচ্ছে। সে মোটামুটি অনেকটাই বড়, ওর ওর সমান রথের সাইজ। অত বড় রথ টেনে করে নিয়ে এসছে, সেই নিয়ে এবার তাহলে রথযাত্রা করতে হবে। চলো, সোজা রথের দিনে। যাত্রা করছি বাড়িতেই, নিজেরাই বানাইছি, তারপর ওটাই টানছি। ভালো তো, মজা হয়। ওই সেই জন্য রথের দিন আমি ওই দিনই তোদের প্রথম ক্লাস নেওয়ার কথা ছিল না, প্রথম বায়োলজি ক্লাস নেওয়ার কথা ছিল গত সোমবার এরকম। তো সেদিনটা ওই জন্য আমি নিতে পারিনি। ভীষণ টায়ার্ড ছিলাম, মানে একদম সেই যে সকালবেলা দৌড়োদৌড়ি। আবার বন্ধু বান্ধবরাও এসেছিল কিছু কয়েকজন। আমি তখন কেবল বাড়িতে আসছি যখন তোদের ক্লাস শুরু হওয়ার কথা। তখন অ্যাকচুয়ালি তখনও আসিনি, 9:15টার সময় আমি বাড়িতে ঢুকছি। তারপরে আর তখন কি ক্লাস নেবো, তাই বললাম থাক পরের দিন। যাই হোক, অনেক গল্প হলো, এবার আগাই। এনএফএস গেল। এরপরে হচ্ছে গিয়ে ক্যারিওকাইনেসিসের এবার হচ্ছে গিয়ে সব থেকে শেষ দশা, সেটা হচ্ছে গিয়ে কি টেলোফেজ। টেলোফেজে এবার কি হচ্ছে, এই যে কোষের মতোই আছে সেখানে। এবার কি হয় একদম আচ্ছা, অ্যানাফেজ দশার শেষে কি দেখা যায় বলতো? অ্যানাফেজীয় চলনের মাধ্যমে একদম ওই দুটো প্রান্তে এই কোষ ছিল, ওই যে ক্রোমোজোম গুলো সেগুলো এই প্রান্তে জমা হয়েছে, আর এই দিকের গুলো এই প্রান্তে একদম জমা হয়ে গেছে। এক সাইডে, দুই সাইডে একদম জমা হয়ে যায়। ঠিক আছে, এবার এই টেলোফেজ দশায় কি হয়? টেলোফেজ দশায় ক্রোমোজোম গুলো তো আস্তে আস্তে এখানে আছেই। আর এগুলো কি হতে থাকে বলতো, ক্রোমোজোম থেকে আস্তে আস্তে খুলে যায়, মানে এগুলো শুরু হতে থাকে, খুলে যেতে থাকে, খুলে খুলে ক্রোমোজোম জালিকায় পরিণত হতে থাকে এরকম দুই সাইডেই। আর এদের চারপাশে
ওই যে কি বলে নিউক্লিয় পর্দা তৈরি আবির্ভাব হতে থাকে, নিউক্লিয় লাসের আবির্ভাব হতে থাকে, দুই সাইডেই হতে থাকে। এবার বাকি যে কাজটা সেটা না একটু প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আলাদা। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, মাঝখানে ক্লিভেজ, মানে এখানে কি হয় ওই যে যেরকম ভাবে অ্যামাইটোসিস হয়েছিল না, এটা হচ্ছে গিয়ে এরকম ভাবে থাকে, মানে ক্লিভেজের তৈরি হয় ভাঁজ। ক্লিভেজ কথার মানে হচ্ছে গিয়ে ভাঁজ। এরকম আস্তে আস্তে আসতে থাকে, কাছাকাছি সরে আসতে থাকে মাঝের অংশ থেকে। তাহলে তখন কি হয়, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, থাকে পড়ে কি এইরকম। এইরকম হলো। হ্যাঁ, এবার এরকম ভাবে আস্তে আস্তে পুনরাবির্ভাব করতে থাকে। এগুলো হচ্ছে গিয়ে ক্রোমোজোম জালিকায় পরিণত হতে থাকে, আর এই ক্লিভেজ এগুলো আস্তে আস্তে দুই সাইড থেকে এরকম ভাবে সরে আসতে থাকে। আর বেমতন্তু গুলো যেগুলো, তারপরে এগুলো হতে থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এরকম ভাবে ক্লিভেজেরটা তৈরি হয়। আর সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোকাইনেসিসের সময় যেটা আর কি মানে ক্যারিওকাইনেসিস শেষ হয়ে যাওয়ার পরে সাইটোকাইনেসিসে একদম এটা মাঝখান বরাবর দুটো ভাগে ভাগ হয়ে যায়, মানে এতটাই এরকম ভাবে আস্তে আস্তে কাছে আসতে থাকে যে এগুলো পুরো সাইটোপ্লাজমটাও সমানভাবে কোষীয় অঙ্গন ভাবে দুই ভাগে ভাগ হয়। এটার থেকে কি হয়, এরকম দুটো সেপারেট ছোট ছোট কোষ তৈরি হয় এরকম, যেগুলো ছিল মাঝখানে নিউক্লিওলাস, ক্রোমোজোম জালিকা, এগুলো হয়ে যায়। এটা হয়ে গেল প্রাণী কোষের জন্য। প্রাণী কোষের জন্য এটা ছিল টেলোফেজ, আর এটা ছিল সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আর এবার হচ্ছে গিয়ে এটা ছিল প্রাণী কোষের জন্য, মানে অ্যানিমাল সেল। এবার হচ্ছে গিয়ে ভাল লাগে না আমার, প্ল্যান্ট সেলের জন্য। প্ল্যান্ট সেলের জন্য কি হয়, প্ল্যান্ট সেল তো খানিকটা এরকম ভাবে আঁকানো যেতে পারে। এখানে কি হয়, এই যে দুই পাশে তৈরি হচ্ছে আস্তে আস্তে আর কি নিউক্লিয় পর্দা, দুটো ক্রোমোজোম জালিকা এরকম ভাবে এগুলো তৈরি হচ্ছে, নিউক্লিওলাস আবির্ভাব হচ্ছে হচ্ছে আবার মাঝখানে না ওই মানে অদৃশ্য হয় না, উদ্ভিদ কোষে এই মাঝখান বরাবর কিছু বেমতন্তু থাকে। এগুলো এই যে মাঝখানে যে এরকম ভাবে আছে, এই এরকম একটা পাতের মতো সৃষ্টি করে, এটাকে বলা হয় কোষপাত। এরকম এরকম এই মাঝখানের বেমতন্তু গুলাও থাকে, আর এখন মাঝখানে একটা কোষপাত সৃষ্টি করে। এটা হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষের ক্ষেত্রে টেলোফেজ দশাটা এরকম হয়। খালি এখানে এক্সট্রা করে এই যে কোষপাত আর বেমতন্তু গুলো অদৃশ্য হয় না, কোষপাতটা তৈরি হয়, বেমতন্তু গুলো অদৃশ্য হয় না। এটা গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে টেলোফেজ। তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা এখানে কিভাবে হয়, সাইটোকাইনেসিসটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই সেল প্লেট যে
এটা কোথা থেকে তৈরি হয় বলতো? যেটা বলতে ভুলে গেছিলাম। গলগি বডিজ আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডিজের যে ভেসিকল ছিল না, গোল গোল যেগুলো গলগি বডিজ, সেই ভেসিকল গুলো এইখানে এরকম প্লেট তৈরি করে, এই সেল প্লেটটা তৈরি করে। এবার এই সেল প্লেটটা যে এইখানে কি করতে থাকে, আস্তে 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 এর মধ্যে এই আর মানে ভেসিকল গুলো, অ্যাকচুয়ালি গলগি বডিজের যে ভেসিকল গুলো, এই সেল প্লেটের ওপরে অনেক শর্করা মানে জাতীয় পেকটিন একটা প্রোটিনও আর কি, এইখানে এগুলো সঞ্চিত করে একটা ফ্র্যাগমোজোম ফ্র্যাগমোজোম জাতীয় একটা মানে গঠন আর কি তৈরি করে, এরকম পাতলা, যেটা কিনা পাতলা পর্দার মতো। এবার এই ফ্র্যাগমোজোম গুলো এগুলো পরপর মিলিত হয় এরকম পর্দার মতো এরকম গঠন করে পর্দার মাঝখান দিয়ে, এবং ধীরে ধীরে প্রান্তের দিকে প্রসারিত হয় এরকম ভাবে দুই পাশে। আর এই মানে এই যে মাঝখানে যে সেল প্লেটটা, এখান থেকে প্রথমে কি হচ্ছে ফ্র্যাগমোজোম, আর ফ্র্যাগমোজোমটা এরকম দুই ভাগে ভাগ হয়ে আস্তে আস্তে দুপাশে সরে আসে। মানে এখানে কি, এখানে হয়েছিল বাইরে থেকে ভিতরের দিকে, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয় মানে ভেতর থেকে বাইরের দিকে, ভেতর থেকে বাইরের দিকে এরকম ভাবে একটা পর্দা তৈরি হয়, এবং তারপরে এই দুটো এই পোর্শনটা এইদিকে সরে আসতে থাকে, এই পোর্শনটা ওইদিকে সরে যেতে থাকে, এরকম এক টোটাল দুটো সেপারেট কোষ তৈরি হয় নতুন। বোঝা গেল কিভাবে পুরোটা হচ্ছে? হ্যাঁ দিদি। কোনো কোয়েশ্চেন না দিদি। নাই? তাহলে হয়ে গেল দিদি পুরো ব্যাপারটা। হ্যাঁ দিদি। দিদি উদ্ভিদ কোষে কি কোষ প্রাচীরটা থেকেই যায়? মানে ওই কোষ একদম কোষের চারপাশে মানে এই দিকে পুরোটা? মানে দিদি নিচে যে এঁকেছো, মানে প্রাণী দেহে তো শুধু দুটা না, ঠিকই আছে দিদি। বল বল বল, আমি বুঝতে পারছি না তোর ডাউটটা কোথায়। না দিদি বুঝতে পেরেছি। বুঝতে পারছিস মানে এখানে বাইরে তো কোষ প্রাচীর থাকে, এবার ভেতরে যে এখানে যে সেল প্লেটটা তৈরি হচ্ছে না ফ্র্যাগমোজোম, তারপরে এইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হয় এবং দুটো আস্তে আস্তে ভাগ হয়ে যায়। এই জায়গাটাতে বেশ বেশ মোটা একটা লেয়ার তৈরি হয়, সেই জন্য এটাকে প্লেট বলা হচ্ছে না, প্রথমে পর্দা বলা হচ্ছে না। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ দিদি। গুড, ব্যাস শেষ। এটা হচ্ছে গিয়েছিল মাইটোসিস। এবার সেল প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে বেশ একটা পার্থক্য তৈরি হচ্ছে কিন্তু আরো। প্রথমেই হচ্ছে গিয়ে বেম গঠন। বেম গঠনটা এখানে কি প্রাণী কোষে হয় সেন্ট্রোজোমের মাধ্যমে, ওই সেন্ট্রোজোমের মাধ্যমে অ্যাস্ট্রাল বেম তৈরি হয়, আর এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউলস এর থেকে অ্যানাস্ট্রাল বেম তৈরি হয়, প্রথম পার্থক্য। তারপরে হচ্ছে গিয়ে এই আরেকটা জিনিস, হ্যাঁ, যেটা ভুলে গেছি, অ্যানাফেজ দশায় হয়ে গেল অ্যানাফেজ দশায় এই করে সাজানো থাকে ক্রোমোজোম গুলো, কিন্তু মানে প্রাণী কোষের ক্ষেত্রে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো বিক্ষিপ্ত ভাবে, কোনোটা বড় কোনোটা ছোট, মানে বিভিন্ন রকম ক্রোমোজোম গুলো যাচ্ছে তাই ভাবে সাজানো থাকে। আর এগুলো যেরকম একটা সবগুলো একটা লেভেলে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে সবগুলো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবগুলো এক লেভেলে থাকে না। মানে এই যে ধর কোষটা ছিল, কোষের মধ্যে এই দুই পাশে এরকম ভাবে বেম তন্তু, এখানে এক এক অ্যানাফেজীয় চলনটা একরকম ভাবে চলে না, একটা কখন বড় একটা ছোট, এরকম এইরকম যেই রকম ভাবে ইচ্ছা সেই রকম ভাবে, যেই জায়গাতে যেখানে দুই পাশেই তাই এরকম ভাবে থাকে। এটা হচ্ছে গিয়ে তোর মেটাফেজের কি বলে মেটাফেজ বলি, অ্যানাফেজের ক্ষেত্রে, অ্যানাফেজে এরকম দেখা যায়।
উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নীতিতে থাকে। হ্যাঁ, বড়গুলো থাকে বাইরের দিকে, ছোটগুলো নিজের ভেতরের দিকে থাকে, ক্রোমোজোম গুলো। হ্যাঁ, পার্থক্যটা না ছবিটা তোদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, এখানে একটা পার্থক্য আছে। আর কি লাস্টে একদম টেলোফেজে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ সেল প্লেট তৈরি হয়, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেল প্লেট তৈরি হয় না। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, ক্লিভেজের মাধ্যমে ঘটে কোষ বিভাজনটা। রাইট, বোঝা গেল? হ্যাঁ দিদি। আর দিদি উদ্ভিদ কোষের কোষ পর্দা যেটা থাকবে ওটা কি চারকোনা মানে বর্গাকার হয়, আর প্রাণী মানে এটা চারকোনা তো না, তোরা পড়ছিস না প্রাণী কোষ পর্দা কি, উদ্ভিদ কোষে না কোষ পর্দা কোষ প্রাচীর দুটোই থাকে। আর হচ্ছে গিয়ে ওটা না ষড়ভুজাকার হয়, সিক্স সাইড, ছোটবেলায় এরকম পড়ছিলিস না ওটা কি? দিদি ছিল, হ্যাঁ 9-এ ছিল তো, পড়েছি তো হ্যাঁ, এগুলো। ওটা 9-এও ছিল, ক্লাস 7-এও ছিল এগুলো, 7-এ নাকি 8-এ। হ্যাঁ এইটা করে এই হ্যাঁ 8-এও ছিল, 9-এও ছিল, 8-এও ছিল। কোষ উদ্ভিদ কোষ এরকম ষড়ভুজাকার হয়। হ্যাঁ, ষড়ভুজাকার হয়। আর প্রাণী কোষের নির্দিষ্ট কোনো আকার থাকে না, কিন্তু এই স্ফেরিক্যাল টাইপের, মানে গোলাকার খানিকটা বলা যায়। হ্যাঁ, মানে দিদি বইয়ে বোঝানোর জন্য এভাবে আঁকানো হয়েছে। হ্যাঁ বোঝানোর জন্য, মানে অ্যাকচুয়ালি পুরোপুরি এরকম ভাবে সব কোষকে না। কেমন আছে? এটা কার আওয়াজ? পায়েল। আচ্ছা, সরি দিদি, এই যে ভাই আহ, বুঝছি, যাই হোক। ব্যাং এই যে কি বলে, এই যে পুরো ষড়ভুজাকার আকৃতিটা না সবসময় বোঝা যায় না, আমি মাইক্রোস্কোপের নিচে দেখছি তো, এরকম বোঝা যায় না, মানে এই খানিকটা একটু বেঁকাতেরা রকমই লাগে, এরকম খানিকটা চারকোনা টাইপের, এরকম একটু লম্বাটে টাইপের থাকে, খানিকটা খানিকটা ভাদ্রে এইরকম টাইপের, মানে চারটা কোনা কোনো রকমে আর কি বোঝা যায়। খুব কম কোষ থাকে যেগুলো একদম এরকম থাকে। আমরা পেঁয়াজের দেখছিলাম আর কি, শল্কপত্রের এরকম, পেঁয়াজের যে শল্কপত্র সেটার এরকম ক্রস সেকশন করে আমরা ওটাকে মাইক্রোস্কোপের নিচে দেখছিলাম, ক্লাস 8-এ দেখছিলাম আমাদের স্কুলে, জানিস। আর তখন দেখছিলাম, মনে আছে, এই একদম এরকম এরকম সব পাশাপাশি হালকা করে খালি নিউক্লিওলাসটা বোঝা যাচ্ছে, মানে নিউক্লিওলাস তো না, নিউক্লিয়াসটা বোঝা যাচ্ছে এরকম মাঝে মাঝে, সব কোষে তাও বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা অনেক ইয়েতে দেখছিলাম, ছোট ছোট আকৃতিতেই দেখছিলাম, তাও দেখছিলাম। আমি ক্লাস 8-এ তখন পড়তাম হচ্ছে গিয়ে ইয়েতে, বিবেকানন্দতে। শিলিগুড়িতে? হ্যাঁ, কোথায় গো এই স্কুল? এটা হচ্ছে গিয়ে বিবেকানন্দ বিবেকানন্দ বিদ্যালয়। এই না, তোর দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। হায়দারপাড়াতে রে, শিলিগুড়ির। ও হায়দারপাড়া। হুম, তোদের বাড়ি কোথায় সব? তোদের দেশবন্ধু পাড়ার আমার দিকে বাড়ি বাড়ি? শিব মন্দির, আমার শিব মন্দির। তোর শিব আর মন্দির, আমার তুই দিদি আমাদের সরাঙ্গের দিকে গোড়ামোড়। হ্যাঁ দিদি আমি বাড়ি সাউরেঙ্গিতে। আচ্ছা, আমাদের বাড়ি আমার সাউরেঙ্গিতে একটা পুজোখোলা মাঠ আছে না, এটা কি শুনছো? সাউডাঙ্গিতে আমি যাইনি রে বেশি, আমার দিদি গেছে, ওইগুলোতে গেছে। হ্যাঁ আর শিব মন্দিরে হচ্ছে কি কার বাড়ি, সঞ্জয়ের বাড়ি? হ্যাঁ দিদি, ইউনিভার্সিটির কাছে। নরসিংহতে পড়িস না তুই? হ্যাঁ। আমি রথিন স্যারের স্টুডেন্ট। ও এই স্যারের সাথে কালকেই দেখা করে আসলাম, কালকে না পরশুদিন। যাই হোক, আমিও আগে ওই শিব মন্দিরের ওইদিকেই, চম্পাশের ওইদিকেই স্কুলে যেতাম, এখন এদিকে আসছি। এক থেকে অনেক দূরে থাকিস, সেই জন্যই জানিস না তোরা এদিকের খবর। আমি হায়দারপাড়াটা ঠিক করে এখনো চিনতেই পারলাম না, তোরা কতবার আসার গেছি। আচ্ছা, আসছিস এদিকে?
হ্যাঁ আচ্ছা, চেনার কথাও না তোদের বাড়ি। আমিও তো তোদের বাড়ির দিকে কোনোদিনও যাই নাই, তো তুই তো আসছিস, আমি তো কোনোদিনও যাই নাই, ছোট থেকে বড় হয়ে গেলাম তো। ডাবগ্রামের এদিকে আসুনি? হ্যাঁ ডাবগ্রামের এদিকে? হ্যাঁ, ডাব গ্রামের এদিকে গেছি, কিন্তু হ্যাঁ সাউদাঙ্গের দিকে যাইনি। না তো ও, তোর বাড়ি ডাব গ্রামে? ডাব গ্রামে হ্যাঁ কোথায়? ওই যে মানে ডাবগ্রামের থেকে একটু এদিকে এগিয়ে এসে হচ্ছে বিনয় মোড়, চেনো বিনয় মোড়? না রে, বিনয় চিনি না। ওই তো ওইখানে ডাবগ্রামের থেকে ওই যে মাতৃসদন চেনো? হ্যাঁ, মাতৃসদন। ওখান থেকে একদম এগিয়ে এসে বিনয় মোড়, বিনয় মোড় পার করে জলেশ্বরী বাজার, ওখানে সারদা মোড়। আচ্ছা, ও জলেশ্বরী বাজারের ওদিকে। হ্যাঁ আচ্ছা, ঘন্টি ঘন্টি পার হয়ে আমাদের বাড়ি। আমি অত ওদিকে চিনি না রে, ওদিকের কিছু কিছু রাস্তা আমি চিনি। জলেশ্বরী বাজার মানে হচ্ছে কি ওই তোদের কি বলে হাতিয়ারডাঙ্গা। আচ্ছা, হাতিয়াডাঙ্গা ওই সাইডটা না? আমি অত বেশি ওদিকে যাই নাই, অল্প কিছুই গেছি। হাতিয়াডাঙ্গাতে আমি লাস্টবার আর ফার্স্টবার গেছিলাম এবার ভোট দিতে। ওই হাতিয়াডাঙ্গা স্কুল আছে, ওই যে হাই হ্যাঁ স্কুলে ভোট। হ্যাঁ ওই যে নেতাজি গার্লস, নেতাজি গার্লসের ওই দিকেই তো হায়দারপাড়া। নেতাজি গার্লসের ওইদিকে আরো 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 নেতাজি গার্লসের ওই আরো দিকটাকে আরো কলেজ আরো পাড়া বলে, হাকিম পাড়া বলে। সুভাষ, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি নেতাজি গার্লস নেতাজি যেখানে গার্লসে পড়ি। তুই নেতাজি গার্লসে পড়িস? হ্যাঁ এই তো ক্লাস 7 এ ভর্তি হলাম, তার আগে ওই যে বললাম চম্পাশরীতে মার্গারেটে পড়তে যেতাম, এত দূর ভাবো। ও, মার্গারেটে। আচ্ছা, হুম যাই হোক, ভালো। দিদি আজকে তো ছুটি, 10:30 বাজে। আজকে ছুটি। আরেকটা জিনিস একটু আচ্ছা শুনে নে খালি, এটা যে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব তো হচ্ছে গিয়ে একটা, তো এই যে যেহেতু এটা কোষ বৃদ্ধির ফলে, যে আমরা এটা পুরোটা কি বললাম, মাইটোসিস প্রক্রিয়া বললাম না? মাইটোসিসের প্রথমেই হচ্ছে গিয়ে এটা কোষের বৃদ্ধি ঘটায়, আর এটাই তো মানে সামগ্রিক বৃদ্ধি ঘটায়, তার ফলে যে কোষ বিভাজনের হচ্ছে মানে আমাদের জীবের বৃদ্ধি হচ্ছে, সামগ্রিক বৃদ্ধি। তারপরে এগুলো যেটা প্রথমে পড়ছিলাম, যে ওই কোষ প্রতিস্থাপন মানে কোথাও কেটে গেলে নতুন কোষ তৈরি হয়, নতুন অঙ্গকে নতুন পুরনো কোষকে আবার যে চামড়া উঠে যায় বললাম, যে নতুন ভাবে তৈরি হয় নতুন ভাবে, এগুলো ক্ষতস্থান নিরাময় এগুলো হয়। আবার পুনরুৎপাদন, হ্যাঁ, কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় কি এই নতুন করে হচ্ছে গিয়ে তৈরি হয়, যেরকম টিকটিকি লেজ, কিন্তু ওদের নতুন করে আবার লেজ গজায়। আবার আরশোলা বা এই সমস্ত যেদের যে সুর বা পা এগুলো ভেঙে গেলে পরে ওগুলো আবার নতুন করে গজায়, মরে না সহজে এরা। যাই হোক, এগুলোই ব্যাস, মানে মাইটোসিসের গুরুত্ব এখানেই, মানে মেইনলি এটা কি হচ্ছে, এর ফলে আমাদের দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে, বিভিন্ন বৃদ্ধিটা আসল উদ্দেশ্য বৃদ্ধি, দেহের বৃদ্ধি, দেহের সামগ্রিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, নিরাময়, এই পুরো হয়। ঠিক আছে? আর কিছু কিছু জীবের ক্ষেত্রে, কিছু কিছু নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে এই পদ্ধতিতে ওই জননও ঘটে, যেটাকে বলা হয় অযৌন জনন। ঠিক আছে? হ্যাঁ দিদি। এইটুকুই ছিল, ব্যাস শেষ। গুড নাইট দিদি। আচ্ছা, গুড নাইট। গুড নাইট, ওই ক্লাসে বাই। জয়েন কর, বাই। এখন না তো 10:40 হয়তো। যাই হোক, বেরিয়ে যা, আমি বেরোলাম।